শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাস। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব ৫৮-এর দ্বিতীয়াংশ বা শেষাংশ বলা চলে। তানভীরের গতিবিধি দেখে রাকিব থ হয়ে গেছে। চা বিক্রেতা মামাও আঁতকে উঠেছেন। আশেপাশের কয়েকজন বিস্ময় সমেত তাকিয়ে আছে। আবির চেয়ারে হেলান দিয়ে বসে মিটিমিটি হাসছে। রাকিব ঢোক গিলে কিছু বলতে যাবে তার আগেই তানভীর বাজখাই কণ্ঠে আবারও বলে উঠল, ডোন্ট সে এনিথিং, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং ফ্রম ইয়োর মাউথ। যদি তোর মুখ থেকে একটা শব্দ বের হয় তবে তোর বাপ এখানে এসে শুধু তোর লাশটাই পাবে। রাকিব নিষ্পলক দৃষ্টিতে তানভীরের ক্রোধিত চেহারার পানে চেয়ে আছে। তানভীরের চোখে মুখে হাসি উপচে পড়ছে, তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। রাসেল অবাক চোখে সেসব দেখছে। অকস্মাৎ রাকিব হাসতে শুরু করলো। তানভীর তখনও রাগে লুক করে চেয়ে আছে। আবির গুরুভার কণ্ঠে বলল, তোর নাটক দেখানোর জন্য জোর করে আমায় নিয়ে আসছিস, তাই না? রাকিব হাসতে হাসতে বলল, চিন্তা করিস না, সেরা অভিনেতার পুরস্কার এবার তুইই পাবি। এবার ওদের হাসি দেখে তানভীর নিজের হাসি আটকে রাখতে পারল না। হাসতে হাসতে রাকিবের মাথা থেকে হাত সরিয়ে চেয়ার থেকে পা নামিয়ে টিস্যু দিয়ে চেয়ারটা মুছে বসল। শুকনো গলায় ঢোক গিলে আহত স্বরে বলল, ইস, থামালে কেন আমাকে? রাকিব তখনও হেসেই যাচ্ছে। হাসি কিছুটা কমিয়ে বলল, পেছনে তাকিয়ে দেখ, মানুষ যেভাবে তোকে দেখছে মনে হচ্ছে পুলিশ আসতে বেশি দেরি নেই। তানভীর অকস্মাৎ পেছনের দিকে তাকালো। প্রায় ১৫-২০ জন লোক দাঁড়ানো, দৃষ্টিতে আতঙ্ক। তানভীর থতমত খেয়ে বলল, ভাই, আমি কিছু করি নাই। লোকজন এখনো নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তানভীর ভ্রু কুঁচকে উচ্চস্বরে বলল, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। দেখুন, আমার হাতে কিচ্ছুই নাই। আবির আর রাকিব হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। চা বিক্রেতা মামা মৃদুস্বরে বললেন, আরে কোনো সমস্যা নেই, ওরা সবাই ভাই ভাই, এমনিতেই মজা করছে, আপনারা যান। আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে। যেতে যেতেও বারবার তানভীরকে দেখছে। কয়েকজন এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তানভীর ওদের দেখে বিড়বিড় করে বলল, আমাকে দেখেই এত ভয় পাচ্ছে, ভাবছি ভাইয়াকে দেখলে তাদের কি হতো। রাসেল চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করলো, আবির কি আজ নিজের রূপ দেখিয়ে ফেলেছে? মিনহাজদের ঘটনায় আমি কত কষ্টে আবিরকে আটকাইছিলাম, তারপরও পারলাম না, সেই তো গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। রাকিব শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আবির কি এভাবেই হুমকি দিয়েছিল তানভীর? তানভীর মেকি স্বরে বলল, ধুর, এটা তো শুধু ট্রেলার ছিল। রাকিব আর রাসেল বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে এভাবে দেখার কি আছে? দেখছি তুই ঠিকঠাক আছিস কিনা। আমার আবার কি হবে? না, কিছু না। এভাবে আর কতদিন জানি না। রাকিব ঠাট্টা কণ্ঠে বলল, তোদের জন্য প্রতিনিয়ত আমার সংসারে ঝগড়া হয়। আবির ভ্রু কুঁচকে বলল, আমরা কি করলাম? তুই কি করিস নাই? মেঘকে তুই ইচ্ছে করে কষ্ট দিচ্ছিস। মেঘের ভালোবাসা বুঝতেছিস না। সেদিন তো রিয়ার আগে বলছে মেঘকে তার কোনো কাজিনের বউ করে নিয়ে যাবে। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, রাকিব, তোর বউকে সামলে রাখিস। উল্টাপাল্টা কথা বললে তোর বউকে মেরে তোকে বিপত্নিক করে ফেলবো। রাকিব মৃদুস্বরে বলল, এমন করিস না ভাই, আমার একটাই বউ। তানভীর সশব্দে হেসে বলল, তোমাদের তো একটা হলেও আছে, অন্তত বলতে পারো সে আমার। এদিকে আমার যে একটাও নেই। আবির গম্ভীর কণ্ঠে বলল, থাকবে কিভাবে? নির্বোধের মতো কোথাকার কোন মেয়ের প্রস্তাবে রাজি হওয়ার সময় মনে ছিল না? খোঁজ খবর না নিয়ে ধুম করে প্রেমে পড়ে গেছি। আসছে আমার প্রেমিক পুরুষ। তানভীর মন খারাপ করে বলল, তখন না হয় আমি নির্বোধ ছিলাম, এখন তো বোধ হয়েছে আমার, আর ঠিকঠাক কাউকে পছন্দ করেছি, তাহলে তাকে কেন পাচ্ছি না? আবি শক্ত কণ্ঠে বলল, নামাজ পড়িস কয় ওয়াক্ত? আল্লাহর কাছে কতবার তাকে চাস? মাঝে মাঝে চাই। তাহলে আর কি, মাঝে মাঝেই আসবি।
তানভীর কপাল গুটিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। আবির ভারী কণ্ঠে বলল, দেখ তানভীর, তুই ফজর থেকে আমার সাথে নামাজে যাবি। কাল থেকে যদি এক ওয়াক্ত নামাজ মিস করিস তাহলে তোর না হওয়া প্রেমিকার কাছে তোর নামে অপপ্রচার করব। তারপর তানভীর নীরব কণ্ঠে বলল, কি? আবির খানিক হেসে বলল, তাছাড়া আমি আমার শ্বশুর আব্বাকে কথা দিয়েছি, সেই কথা তো আমার রাখতেই হবে। প্রয়োজনে তোকে কানে ধরে নিয়ে যেতেও আমার কোনো সমস্যা নেই। তানভীর ঠাট্টা স্বরে বলল, বাহ, শ্বশুরকে পটানোর ধান্দা নাকি? আবির নিঃশব্দে হাসল। রাকিব তানভীরের দিকে তাকিয়ে বলল, ওইখানের ঝামেলা সমাধান হয়েছে নাকি বেঁধে রেখে আসছিস? ভাইয়া গেলে বাধার প্রয়োজন পড়ে না, সবকিছু একদম সমাধান করেই আসছি। রাসেল বলল, ঝামেলা কি বেশি হয়েছিল? তোমরা তো ভাইয়াকে চিনোই, বনুর ব্যাপারে সামান্যতম বিষয়ে যে পরিমাণ ক্ষিপ্ত হয় সেখানে বনুর বিয়ের বিষয় উঠে গেছে। কি হতে পারে ভাবো। সিচুয়েশন এত খারাপ হয়ে গেছিল যে হয় এসপার না হয় ওসপার হয়েই যেত। তখন ছেলের বাবা এসেছে। ওই অবস্থায় ছেলেকে বাঁচাতে ডিরেক্ট ভাইয়ার পায়ে ধরতে ফেলতেছিল। তারপর তাড়াতাড়ি সরিয়ে সবকিছু মোটামুটি নর্মাল করেছি। এমন সময় আব্বু কল দিয়েছে, তখন আর কি। ভাইয়া যা যা শিখিয়ে দিয়েছে উনিও তাই তাই বলেছে এইসবই। রাকিব তপ্ত স্বরে বলল, আমাকে একটা কল দিতে পারতি। আমি নিজেও জানতাম না, ভাইয়া আমায় ঠিকানা দিয়ে শুধু আসতে বলেছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, সেসব কথা বাদ দে, এখন বল কাজটা শেষ হয়েছে? রাকিব ধীর কণ্ঠে বলল, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। তুই রাতে সময় করে একটু দেখে নিস প্লিজ। ওরা চারজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছে, তবে আজ বেশিরভাগ আলোচনা হয়েছে রাকিবের বিবাহিত জীবন নিয়ে। ঘণ্টাখানেক পর আবিররা বাসার উদ্দেশ্যে চলে গেছে। আলী আহমেদ খান নিজের কাজ শেষ করে বাসায় ফিরে মোজাম্মেল খানকে ডেকেছেন। মোজাম্মেল খান আসতেই জিজ্ঞেস করলেন, ওনারা আসছিলেন? না ভাইজান, আসেনি। কেন? সঠিক জানি না, তবে বলেছেন ছেলের অন্য মেয়েকে পছন্দ। তাহলে আর কি, আপাতত ছেলে দেখা বন্ধ করে কাজে মনোযোগ দে। সামনে ঈদ আসতে চলল। এবারের ঈদে আমি কিছু করতে পারবো না, যা করার সব আবির আর তানভীর করবে। আলী আহমেদ খান চিন্তিত কণ্ঠে শুধালেন, ওরা কি পারবে? পারবে না কেন? বড় হয়েছে, দায়িত্ব নিতে হবে না? আচ্ছা, বলে দেখিস, কিন্তু আপাতত ছেলে দেখা বন্ধ রাখ। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, রাখলাম বন্ধ, কিন্তু ভালো ছেলে পেলে অবশ্যই বাসায় নিয়ে আসবো। আগে দেখ ভালো ছেলে পাস কিনা। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শুধালেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ভাইজান? আলী আহমেদ খান মিকি স্বরে বললেন, ঠাট্টা করব না তো কি করব? এই বলিস ছেলে ভালো, পরিবার ভালো, অথচ ছেলে বাসা পর্যন্তই আসে না। আমি কিভাবে বুঝবো ভালো নাকি খারাপ? মোজাম্মেল খান প্রখর তপ্ত স্বরে বললেন, ঠিক আছে, এরপর আমি গিয়ে ছেলেকে বাসায় নিয়ে আসবো। আলী আহমেদ খান উদাসীন কণ্ঠে বললেন, আচ্ছা, তাহলে আমাকে খবর দিস, আসলে আমাকে খবর দিস। এদিকে মেঘ একটু পর পর ব্যালকনিতে যাচ্ছে, আবিরের জন্য অপেক্ষা করছে। হঠাৎ বাইকের শব্দ শুনতেই ব্যালকনিতে ছুটল। তানভীরের পেছনে আবির বসা। আবিরকে দেখেই মেঘের মুখে হাসি ফুটল। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসেছে। প্রায় 15-20 মিনিট পর মেঘ আসছে। ভেতরে না ঢুকে দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে আবিরকে দেখছে। আবির পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ নিজের ফোন নিতে হাত বাড়াতেই মেঘকে নজরে পড়ল। মেঘের চোখে মুখে প্রশান্তির হাসি। আবেশিত দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘকে আপাদমস্তক দেখে উষ্ণ স্বরে বলল, কি ব্যাপার ম্যাম, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? রুমে আসার জন্য কি আপনাকে আলাদাভাবে আমন্ত্রণ জানাতে হবে? মেঘ মুচকি হাসল। উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, আজকের ছেলেটা কেমন ছিল? আবির নিঃশব্দে হেসে বলল, আপনি কেমন আশা করেছিলেন? রাজপুত্রের মতো। আবিরের আখি যুগল খানিক প্রশস্ত হলো। সহসা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। অতঃপর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, রুমে আসুন ম্যাম। না, আপনি কাজ করুন। আবির ল্যাপটপের দিকে এক পলক তাকিয়ে চাপা স্বরে বলল, রাত অনেক হয়েছে, ঘুমাতে যান। মেঘ শান্ত স্বরে বলল, ঘুম আসছে না। আবির অকস্মাৎ ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আবিরের অভিপ্রায় বুঝতে পেরে ঠোঁটে হাসি রেখে মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে জবাব দিল, হবু জামাইটাকে খুব মিস করছি। আবির সঙ্গে সঙ্গে ল্যাপটপ বিছানায় ফেলে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠল, কি?
মেঘ সশব্দে হেসে এক দৌড়ে নিজের রুমে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে রুমের দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেঘের করা ছোট ছোট দুষ্টুমিগুলো আবিরের বরাবরই খুব প্রিয়। আবির রুমে এসে আবারও কাজে মনোযোগ দিল। ঘন্টাখানেক পর মেঘের নাম্বার থেকে একটা মেসেজ এসছে, মিস ইউ, অনেকটা নিচে লেখা হবু জামাই। আবির মেসেজটা দেখে আবারও হাসলো। ঘড়িতে তখন 12টার উপরে বাজে। আবির রিপ্লাই দিল, ঘুম না আসলে ছাদে চলুন, তানাদের সাথে আড্ডা দিয়ে আসি। 2 মিনিট বাদেই মেঘ মেসেজ দিল, আমি ছাদেই আছি। আবির এক লাফে বিছানা থেকে নেমে দ্রুত দৌড়ে ছাদে গেল। তানাদের প্রতি মেঘের এক আকাশ সমান ভয়, যার জন্য সন্ধ্যার পর আবিরের রুমটাও পার হয় না। আবিরের উপর রাগ করে একদিন ছাদে এসে বৃষ্টিতে ভিজেছিল, আর আজ দ্বিতীয় দিন। আবির ছাদে আসতেই মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি আপনাকে বিরক্ত করেছি? মেঘের মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আবির দুহাতে আবারও মাথায় তুলে দিল। লোকে বলে রাত বিরাতে ছাদে তানারা ঘোরাফেরা করে। তানাদের নজর যেন মেঘের উপর না পড়ে সেই ভয়ে আবির মেঘের কপাল পর্যন্ত ওড়না টেনে দিয়েছে। চিরচেনা গায়ের গন্ধ নাসারন্ধে প্রবেশ মাত্রই মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগে। মৃদু আলোতে মেঘের দিকে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলল, মাঝে মাঝে বিরক্তি কি জিনিস বুঝতে পারি না। মেঘ নিজেকে সামলে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, ওই ছেলেটার সাথে দেখা করেছিলেন আপনি? আবির কপর রাগ দেখিয়ে বলল, ওই ছেলের ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে কোনো সময় নেই, চলে যাচ্ছি আমি। আবির ঘুরতেই মেঘ আবিরের হাত চেপে ধরল। আবির আর চোখে তাকাতেই মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে ধীর কণ্ঠে বলল, আপনি বলেছেন তানাদের সাথে গল্প করলেন। আবির মনে মনে আওড়ালো, আমার যে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তানারা তো বাহানা মাত্র। মেঘ আর আবির মুখোমুখি দুটো সিঙ্গেল সোফায় বসা, কারো মুখেই কোনো কথা নেই। মেঘ নীরবে বসে নিজের হৃদয়ের প্রবল ধুকপুকুনি সহ্য করছে। ক্ষণে ক্ষণে আবিরের দিকে তাকাচ্ছে, তবে আবিরের নিগ্রহ দৃষ্টি দেখে স্থির থাকতে পারছে না। কথা বলতে গিয়ে বারবার কথা গিলছে। ধীরে ধীরে শরীর ঘামতে শুরু করেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলে মেঘ আচমকা ডাকল, আবির ভাই। সুপরিচিত কণ্ঠস্বরের চিরচেনা জবাব, আবিরের মোহমায়ায় জড়ানো মেঘ বিমোহিত নয়নে আবিরকে দেখে ঢোক গিলে উষ্ণস্বরে জানতে চাইল, আব্বু এমন করছেন কেন? মেঘের আকুল কণ্ঠে বলা কথাটায় আবির নড়ে চড়ে বসল। ধীর কণ্ঠে বলল, জানি না। আপনি এভাবে আর কতদিন আমাকে বাঁচাবেন জানি না। মেঘ একটু রাগে স্বরে বললেন, আপনি কি কিছুই জানেন না? আবির মেঘের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? অমনি মেঘের হৃদস্পন্দন বাড়তে শুরু করছে। আবিরের আকুল আবেদনে মেঘের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, কি চান? সাহস। আবিরের কথা শুনে মেঘ আনমনেই হেসে ফেলল। লজ্জায় চিবুক নামিয়ে বলল, আপনি আমার কাছে সাহস চাচ্ছেন? আবির ঢোক গিলে শান্ত স্বরে বলল, হ্যাঁ চাইছি। কেন? নিজের করা ভুলগুলো প্রতিনিয়ত তাড়া করে আমায়। জানি না কখন কি হবে, যদি পারিস একটু সাহায্য করিস। কিসের ভুল? কি করেছেন আপনি? কিসের সাহায্য চাইছেন? আবিরের শানিত চাহনি মেঘের হৃদয়ে তোলপাড় আরও বাড়িয়ে দিচ্ছে। আবিরের কথার মানে বুঝতে পারছে না। বুকটা ধড়াস ধড়াস করে কাঁপছে। মেঘ প্রখর নেত্রে দীর্ঘ সময় আবিরকে নিরীক্ষণ করল। একবারের জন্য পল্লব ফেলল না। আবির দুহাতে নিজের মুখ ঢেকে বসে আছে, ভেতরে ভেতরে কাঁদছে। এটা বুঝতে পেরেই মেঘ তড়িৎ বেগে আবিরের কাছে এগিয়ে গেল। আবিরের মাথায় হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই, কি হয়েছে আপনার? মেঘের স্পর্শ পেয়ে আবিরের কান্না কিছুটা প্রকাশিত হলো। আবিরের কান্না দেখে মেঘের রাকিবের গায়ের হলুদের রাতের কথা মনে পড়ে গেছে। মেঘ আর্তনাদ করে উঠল, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন আমায়, প্লিজ, প্লিজ বলুন। আবির হঠাৎই মেঘের হাতটা শক্ত করে ধরল। আকস্মিক ঘটনায় মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। ক্রন্দনরত অবস্থায় আবির কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই এম সরি মেঘ, আই এম রিয়েলি সরি।